নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা আলোচনা করব বাচ্য পরিবর্তনের যে ক্লাস। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কর্তৃবাচ্য থেকে কিভাবে কর্মবাচ্যে পরিবর্তন করতে হয়, তার কি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তনের যে পদ্ধতি বা কি পদ্ধতি প্রয়োগ করে আমরা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো, সেই সম্পর্কিত আজকের আমাদের ক্লাস। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তনের বাচ্য পরিবর্তনের যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। তো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তনের প্রথম যে পদ্ধতি রয়েছে, বলছে কর্তৃবাচ্যের কর্তা ভাববাচ্যের র বা এর বিভক্তি যুক্ত হয়। এই কর্তৃবাচ্যের কর্তা, অর্থাৎ যদি কর্তৃবাচ্যের বাক্যের যে কর্তা রয়েছে, সেই কর্তা যেটা রয়েছে, যখন আমরা সেই কর্তৃবাচ্যের বাক্যটাকে বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে যদি ভাববাচ্য আমরা পরিবর্তন করতে যাই, তাহলে কর্তৃবাচ্যের যে কর্তা রয়েছে সেই কর্তা যখন আমরা ভাববাচ্যে পরিবর্তন করব, তখন সেই কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত হয়। আমরা সাধারণত জানি কারক সম্পর্কিত আলোচনার বিষয়ে আমরা বলেছিলাম যে কারক মূলত 6 প্রকার ছিল: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক আর নিমিত্ত কারক। এবং অকারক পদ ছিল দুটি, একটা হচ্ছে সম্বন্ধ পদ, একটা হচ্ছে সম্বোধন পদ, যারা ক্রিয়াপদের সাথে যাদের সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি বলে সেগুলোকে বলা হয় অকারক। ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে বলে কারক, আর ক্রিয়াপদের সঙ্গে সরাসরি এদের সম্পর্ক নেই বলে এগুলো বলা হচ্ছে অকারক। তো যখন এই সম্বন্ধ পদে দুটো বিভক্তি, একটা হচ্ছে র বা এর। তো এখানে সেই কর্তা, এই কর্তৃবাচ্যের যে কর্তা রয়েছে, কর্তৃবাচ্যে একটা বাক্য দেওয়া থাকে যেখানে কর্তা কর্ম ক্রিয়া থাকে, এবং সেই বাক্যের মধ্যে থেকে যখন ওই কর্তা থাকে, সেই কর্তারকে যখন আমরা ভাববাচ্যে, কর্তৃবাচ্যর বাক্যটাকে যখন পরিবর্তন করে ভাববাচ্যে আমরা নিয়ে আসবো, তখন সেই কর্তৃবাচ্যের যে কর্তা থাকে সেই কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত হয়। র বা এর বিভক্তি। এবারে কি করে আমরা বুঝবো? ধরে বললাম শ্যামল খেলা করে, যদি একটা বাক্য দেওয়া থাকে, এখানে ক্রিয়া কর্তা হচ্ছে যে কাজ করছেন, তো শ্যামল খেলা করছেন, এখানে কাজ করা হচ্ছে শ্যামল, সেই জন্য করে শ্যামল কর্তা। যদি এখানে র বা এর বিভক্তি আমরা প্রয়োগ করতে হয়, তাহলে লিখতে হবে শ্যামলের। তো শ্যামল যোগ এর, এটাই হচ্ছে সাধারণত বিভক্তি, যে শ্যামল যোগ এর, তার মানে কর্তার সঙ্গে কি হলো, র বা এর বিভক্তি যুক্ত হলো। শ্যামল যোগ এর সমান শ্যামলের। তো ঠিক এখানেই বলছে যে প্রথম পদ্ধতিতে বলছে সূত্র যেটা, যে কর্তৃবাচ্যের কর্তা ভাববাচ্যের র বা এর বিভক্তি যুক্ত হয়। তো আমরা দেখে নেব উদাহরণের সাহায্যে। ওরা কাজ করে, এটা কর্তৃবাচ্যে দেওয়া রয়েছে, ওরা কাজ করে কর্তৃবাচ্যে দেওয়া রয়েছে। এই কর্তৃবাচ্যটাকে যখন আমরা ভাববাচ্যে পরিবর্তন করতে যাব, তখন এখানে মূলত কর্তা যেটা, সেটা হচ্ছে কাজটা কারা করছে, ওরা। তার মানে এই ওরা হচ্ছে কর্তা। এবং কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তনের যে প্রথম পদ্ধতি, প্রথমেই বলছে যে কর্তৃবাচ্যের কর্তা যদি থাকে, তখন ভাববাচ্যে পরিবর্তনের ক্ষেত্রে ওই কর্তার সাথে র বা এর বিভক্তি হবে। তো যেহেতু এখানে ওরা হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা, তাই ওরার সঙ্গে এর যুক্ত হয়েছে ওদের। ওদের কাজ বিভক্তি যুক্ত হয়। তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি, যখন কর্তৃবাচ্যের থেকে ভাববাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে প্রথম পদ্ধতি, কর্তৃবাচ্যের কর্তা যদি থাকে, সেই কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এরপর আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে ক্রিয়া বিশেষ্য গঠন করা হয়, এবং এরপর ক্ষেত্র বিশেষে হ বা জ ধাতুর প্রয়োগ ঘটে। আমরা আরেকবার দ্বিতীয় পদ্ধতিটা দেখব। কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে ক্রিয়া বিশেষ্য গঠন করতে হবে, এবং ক্ষেত্র বিশেষে সেটা হ বা জ ধাতুর প্রয়োগ ঘটে। তাহলে কর্তৃবাচ্য থেকে কর্ম ভাববাচ্যে পরিবর্তনের দ্বিতীয় পদ্ধতি, কর্তৃবাচ্যের যে ক্রিয়া থাকে সেই ক্রিয়ার মূল ধাতু,
আমরা জানি যে ধাতু যোগ বিভক্তি সমান সমান ক্রিয়া, তার মানে ক্রিয়ার মূল অংশ হচ্ছে ধাতু। তো এখানে কর্তৃবাচ্যের তো একটা কর্তৃবাচ্যের বাক্যের মধ্যে একটা ক্রিয়া থাকবে, সেই ক্রিয়া যে মূল ধাতু অর্থাৎ ক্রিয়াটা যে ধাতু থেকে উৎপত্তি, সেই ধাতুর সঙ্গে কি যোগ করতে হবে? আ প্রত্যয় যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আ প্রত্যয় যোগ করতে হবে, দিয়ে ক্রিয়া বিশেষ্য গঠন করতে হবে এবং এরপর সেখানে ক্ষেত্র বিশেষে মানে প্রয়োজনে হ বা জ ধাতু, কোন ধাতু? হ ধাতু প্রয়োগ করতে পারি অথবা জ ধাতুর প্রয়োগ ঘটবে। তো আমরা দেখব এই যে পদ্ধতিটা এখানে বলা হলো, এই পদ্ধতির সঙ্গে আদবি উদাহরণের সংযোগ এখানে সাধিত হচ্ছে কিনা বা আদবি তার সত্যতা প্রকাশ পাচ্ছে কিনা। বলছে আপনারা শান্ত হয়ে বসুন, এটা হচ্ছে কর্তৃবাচ্যে দেওয়া রয়েছে। আপনারা শান্ত হয়ে বসুন, এটা কর্তৃবাচ্যে দেওয়া রয়েছে। এটাকে আমরা ভাববাচ্যে যখন করছি, এই আপনারা, আপনাদের রবাইয়ের হয়েছে, আর এই আপনারা শান্ত হয়ে বসুন এখানে মূলত কর্তৃবাচ্যের ক্রিয়া যেটা সেটা হচ্ছে বসুন, এই বসা হচ্ছে ক্রিয়া। এবার এই বসুন হচ্ছে ক্রিয়া, আপনারা শান্ত হয়ে বসুন হচ্ছে কর্তৃবাচ্যের থেকে যখন ভাববাচ্যে পরিবর্তন করছি তখন কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে, ক্রিয়ার মূল ধাতু, তাহলে ক্রিয়া হচ্ছে যদি বসুন হয় তাহলে এর মূল ধাতু কোনটা? এর মূল ধাতু হচ্ছে, এর মূল ধাতু হচ্ছে বস ধাতু। এর মূল ধাতু হচ্ছে বস ধাতু। এর মূল ধাতু হচ্ছে বস। বস ধাতু। তো কর্তৃবাচ্যের কর্তা, কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতু, তাহলে কর্তৃবাচ্যের ক্রিয়া হচ্ছে বসুন, বসুনের মূল ধাতু হচ্ছে বস, বস ধাতু থেকে বসুন ক্রিয়া উৎপত্তি, বস যোগ উন, বস যোগ উন সমান বসুন, ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়া হয়েছে। তো এখানে সেই জায়গা থেকে যখন ভাববাচ্য করছি আপনাদের শান্ত হয়ে বসা হোক, এই বস ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ বলছে কর্তৃবাচ্যের ক্রিয়ার, কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করতে হবে। তো কর্তৃবাচ্যের ক্রিয়া হচ্ছে বসুন, তার মূল ধাতু হচ্ছে বস ধাতু, এর সঙ্গে কি যোগ করতে বলছে? এর সঙ্গে এই আ প্রত্যয় যোগ করতে হয়েছে, বস যোগ আ সমান বসা, আ প্রত্যয় যোগ করতে হবে। আর কি বলছে? করে ক্রিয়া বিশেষ্য গঠন করা হলো এবং এরপর ক্ষেত্র বিশেষে বলছে, ক্ষেত্র বিশেষে হ অথবা জ ধাতুর প্রয়োগ। তো এখানে হ ধাতুর প্রয়োগ করে হচ্ছে হোক, তাহলে আপনারা শান্ত হয়ে বসুন, এটাকে বলছে আপনাদের শান্ত হয়ে বসা হোক। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন আমরা হচ্ছে। দ্বিতীয় পদ্ধতিটা যদি আমরা আরেকবার গুরুত্ব সহকারে আলোচনা করি, বলছে কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে ক্রিয়া বিশেষ্য গঠন করতে হবে যখন আমরা ভাববাচ্যে পরিবর্তন করছি, এবং ক্ষেত্র বিশেষে কখনো কখনো সেই ক্রিয়ার সাথে হ বা জ ধাতুর প্রয়োগ ঘটাতে হবে। তো উদাহরণে বলছে কর্তৃবাচ্যে আপনারা শান্ত হয়ে বসুন, এটা কর্তৃবাচ্যে দেওয়া রয়েছে। তো সেই কর্তৃবাচ্য থেকে আমাদের পরিবর্তন করতে হবে ভাববাচ্যে। পরিবর্তনের যে পদ্ধতি বলছে যে কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতু, তো এখানে কর্তৃবাচ্য যেটা দেওয়া রয়েছে এই কর্তৃবাচ্যের ক্রিয়া কোনটা? বসুন, বসুন হচ্ছে ক্রিয়া। এবার শুধু এই ক্রিয়া হলে হবে না, এই ক্রিয়ার মূল ধাতু যেটা, তো বসুন হচ্ছে ক্রিয়া আর এর মূল ধাতু হচ্ছে বস ধাতু থেকে এসছে বসুন, সেই ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে তাহলে বস ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে করতে হবে, হয়ে ক্রিয়া বিশেষ্য গঠন করা হলো বসা, আর এর সঙ্গে ক্ষেত্র বিশেষ্য হ বা জ ধাতুর প্রয়োগ ঘটাতে হবে। তো এখানে ও হ ধাতুর প্রয়োগ হয়েছে হোক। তাহলে আপনারা শান্ত হয়ে বসুন কর্তৃবাচ্যে, যখন আমরা এটাকে ভাববাচ্যে করছি আপনাদের শান্ত হয়ে বসা হোক, এটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। প্রথম পদ্ধতি বললো কর্তৃবাচ্যে যদি কর্তা থাকে ভাববাচ্য সেই কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হয়, এটা গেল প্রথম পদ্ধতি। এরপর আমরা দেখব পরবর্তী যে পদ্ধতি রয়েছে সেটা। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তনের তৃতীয় পদ্ধতি যেটা রয়েছে সেটা বলছে কি যে কর্তৃবাচ্যের ক্রিয়ার কাল অনুসারে
ভাববাচ্যে কর্তৃবাচ্যের ক্রিয়ার কাল অনুসারে ভাববাচ্যে হ বা জ ধাতু নিষ্পন্ন ক্রিয়াটি গড়ে ওঠে। জ ধাতু নিষ্পন্ন মানে বলছে হ বা জ ধাতু থেকে উৎপত্তি যে ক্রিয়া, সেই ক্রিয়াটি গড়ে ওঠে। এবারে ক্রিয়ার কাল অনুসারে মানে ক্রিয়ার কাল হচ্ছে তিনটি। একটা হচ্ছে অতীত কাল, বর্তমান কাল, আর ভবিষ্যৎ কাল। অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। ক্রিয়ার কালকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অতীতকাল, একটা হচ্ছে বর্তমান কাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তো ক্রিয়ার কাল অনুসারে বলছে যে ধাতু নিষ্পন্ন মানে যদি কর্তৃবাচ্য থেকে আমরা ভাববাচ্যে পরিবর্তন করতে যাই, তাহলে ক্রিয়ার কাল যেটা রয়েছে অতীতকালে যদি থাকে, কর্তৃবাচ্যের বাক্য যদি অতীতকালে থাকে, তাহলে যখন আমরা সেটাকে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করব, তখন অন্য কিছু পরিবর্তন ঘটানো মানে পরিবর্তন করার পরেও যেটা পরিবর্তন হবে না, অতীতকালে যদি কর্তৃবাচ্য থাকে তাহলে অতীতকালেই পরিবর্তন করবার ক্ষেত্রে ভাববাচ্যে পরিবর্তন করবার ক্ষেত্রে অতীতকালই হবে। যদি বর্তমানকালে কর্তৃবাচ্য পরিবর্তন করা হয়, তাহলে ভাববাচ্য কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করবার ক্ষেত্রেও যে কালটি হবে সেটা হচ্ছে বর্তমান কাল হবে। যদি ভবিষ্যৎকালে কর্তৃবাচ্য থাকে, তাহলে পরিবর্তন করবার ক্ষেত্রে এই ভবিষ্যৎকালে হবে। তার মানে কর্তৃবাচ্য যদি আর ভাববাচ্য, এই কর্তৃবাচ্য যদি অতীতকালে থাকে, তাহলে যখন পরিবর্তন করব ভাববাচ্যে, তখন সেটাও হয়ে যাবে অতীতকাল। কর্তৃবাচ্য যদি বর্তমান কালে থাকে, তাহলে ভাববাচ্য যখন কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করব, তখন যে কালটা হবে সেটা হবে বর্তমান কাল। কর্তৃবাচ্য যদি ভবিষ্যৎকালে থাকে, তাহলে পরিবর্তন করব যখন ভাববাচ্য, তখন সেটাও হয়ে যাবে ভবিষ্যৎকাল। এবং সেই কাল অনুযায়ী মানে যেমন কাল হচ্ছে, সেই কাল অনুযায়ী সেখানে হ বা জ ধাতু থেকে উৎপত্তি ক্রিয়াটি তেমন ভাবেই গড়ে উঠবে, কিন্তু কালের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কর্তৃবাচ্য অতীতকাল মানেই ভাববাচ্য পরিবর্তনের সময় অতীতকালেই বর্তমান থাকবে। কর্তৃবাচ্য যদি বর্তমান কালে থাকে, তাহলে ভাববাচ্য পরিবর্তন করার সময় সেটা বর্তমান কালে থাকবে। আর কর্তৃবাচ্য যদি ভবিষ্যৎ কালে থাকে, তাহলে ভাববাচ্য পরিবর্তন করার ক্ষেত্রে সেটাও ভবিষ্যৎকালে থাকবে। তো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন করার এই যে তিনটি পদ্ধতি আমরা দেখলাম, এই পদ্ধতিগুলো পরবর্তী পর্যায়ে আমরা প্রয়োগ করে কিভাবে কর্তৃবাচ্য থেকে আমরা ভাববাচ্য পরিবর্তন করব, ভাববাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে প্রয়োগ করব, সেটা আমরা পরবর্তী যে প্রশ্নোত্তর আমরা আলোচনা করব, তখন সেখানে সেই ক্লাসে আমরা এই পদ্ধতিগুলো প্রয়োগের মাধ্যমে আমরা এই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন আমরা করব। তো আজকে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের যে পদ্ধতি বা সূত্র যেগুলো ছিল, সেগুলো সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনা আমরা এখানেই শেষ করছি। নমস্কার।